নমস্কার, আমি শাশ্বত মিত্র। আপনারা দেখছেন মার্কেট আজকে একটু কারেক্টিভ হয়েছে। 220-30 পয়েন্ট মতো নিফটি ডাউন হয়েছে, ব্যাঙ্ক নিফটিও প্রায় 500 পয়েন্ট মতো ডাউন। হয়তো সবারই একটু ভয় ভয় লাগছে, কিন্তু যদি ব্রডার মার্কেট দেখেন, অনেক শেয়ার আছে যারা আজকে মোটামুটি ভালো ছিল, খুব একটা খারাপ হয়নি। যদি মনে করেন যে কারণটা কি, অ্যাকচুয়ালি যদি আপনি বুধবারের ট্রেডটা দেখেন, তাহলে সেদিন কিন্তু প্রায় এফআইআই 5,000 কোটি টাকার বেশি, 5,000 কি প্রায় 7,000 কোটি টাকার মতো বাই করে নিয়ে গেছিলো ক্যাশ ফিউচার মিলিয়ে। প্লাস হচ্ছে নিফটি ফিউচারও, স্টক ফিউচার, নিফটি ফিউচার দুটোতেই বাই ছিল। তো তা সত্ত্বেও মার্কেট আজকে নিচেই খুলেছে এবং শেষ পর্যন্ত একটুখানি কভার দেওয়ার চেষ্টা করেছিল, লাস্টে নিচে পড়েছে। বলতে পারেন কিছুটা ইম্পোর্টেড, কারণ আপনারা যারা জানেন, যারা ডাউ দেখেন, তারা জানেন যে বুধবারে ডাউ প্রায় 500 পয়েন্ট, 413 পয়েন্ট ডাউন হয়েছে। কালকেও 400 পয়েন্ট নিচে ছিল, লাস্টে কভার করে ফ্ল্যাট বন্ধ হয়েছে, 13-14 পয়েন্ট নিচে মনে হয় বন্ধ হয়েছে। তো এর একটা এফেক্ট আছে। এখন ডাউ পড়ার কারণ হচ্ছে ওদের যে ইনফ্লেশন আছে, ইনফ্লেশনটা বেশি এসছে। আপনারা আগের দিন যারা ভিডিও আমার শুনেছেন তারা জানেন, আমি বলেছিলাম যে কালকে দুটো ইম্পর্টেন্ট জিনিস আসবে। একটা হচ্ছে ডাউয়ের ইনফ্লেশন এবং ফেডের মিনিটস। ডাউয়ের ইনফ্লেশন মানে আমেরিকার ইনফ্লেশন আসবে, ইনফ্লেশন রিপোর্ট, সেটা 3.4 আসবার কথা ছিল, সেটা 3.5 এসছে। যেটা মার্কেট, মানে আপনি হয়তো ভাবছেন 10 বেসিস পয়েন্টে কী হয়। 10 বেসিস পয়েন্ট ওদের কাছে খুব গুরুত্বপূর্ণ, কারণ ওরা তো বলেছিল যে ইনফ্লেশনটা 2-এর নিচে চলে আসবে, তবে তো রেট কাটটা ঠিক জায়গায় যাবে। এখন ইনফ্লেশন যদি আবার বেশি আসে, তাহলে যে আশা করছিল যে এবছরে 3টে রেট কাট এবং জুন থেকে রেট কাট শুরু, সেই আশাটা অনেকটা কমে যায়। আপনারা যারা আমার প্রোগ্রাম দেখেন তাদের বলেছিলাম এক সময় জুনে যে রেট কাট হবে, তাতে ওদের সবসময় একটা পোল চলে, সেই পোলে দেখাচ্ছিল 82% লোক আশা করছে যে জুন মাসে রেট কাট হবে। সেইটা কমে কমে এখন 24% এসে দাঁড়িয়েছে, 24% অনলি। 24% লোক মাত্র আশা করছে যে হ্যাঁ জুনে রেট কাট হতে পারে, কারণ এই ইনফ্লেশন দেখার পর। এবং তার যে অবশ্যম্ভাবী ফল, তাতে দুটো ব্যাপার হয়েছে। একটা ডলার ইন্ডেক্স 105.2 এর ওপর চলে গেছে, আর একটা 10 ইয়ার বন্ড ডিল প্রায় 5.46-এ চলে গেছে, মানে যেটা বহুদিন পর গেল আর কি। তো এটা মোটেই ভালো না আর কি। ডলার ইন্ডেক্স 5-এর ওপর, বন্ড ইন 4.56-এ, 5.46 বলি, 4.56, 4.5-এর ওপর, এটা অনেক বেশি আর কি। তো এই দুটো খুব বাজে এফেক্ট মার্কেটের জন্য। বন্ড ইল্ড বাড়লে এবং ডলার ইন্ডেক্স বাড়লে সাধারণত সোনা বাড়ে, যেই জন্য দেখেছেন আবার সোনা $2,420 নতুন হাই করেছে। রুপো প্রায় 83,000 টাকা আমাদের মার্কেটে, সেটাও নতুন হাই। সোনা নতুন হাই, রুপো নতুন হাই, সমস্ত মেটালগুলো দেখবেন হাই করছে। যার কারণে দেখুন আজকে মার্কেট এত পড়া সত্ত্বেও হিন্দ কপার, হিন্দ বা বেদান্ত, এগুলো দেখুন কোথায় আছে, 4-5% ওপরেই রয়েছে প্রায় প্রত্যেকেই, 2-5% ওপরের মধ্যে চলেছে। এছাড়াও যদি দেখেন এমনি স্মল ক্যাপ, মিড ক্যাপ শেয়ারে অনেকগুলো শেয়ারই ওপরে ছিল। এমনকি আমি যে দুটো শেয়ার আপনাদের দিয়েছিলাম, 3টে শেয়ার অনেক দিন আগে 400 টাকায়, আপনার নামটা কী জানো, নামটা হচ্ছে জিন্দাল শ, সেটা আজকে 518 টাকা হাই করেছে। স্যাটিন 250 টাকা গেছে আজকে, মানে দুটোই 25%, 30% করে রিটার্ন অলরেডি হয়ে গেছে। এছাড়াও যে আইটিসি দিয়েছিলাম, আইটিসি গতকাল 435 টাকা হাই করেছিল, 437 টাকা হাই করেছিল, আজকে আবার একটু নেমে এসছে। তো মার্কেট যে খুব, আরেকটা আপনাদের বলেছিলাম 1740 টাকায় কোটাক, সেটাও 1820 টাকা অবধি গেছে, মানে আমি ওই অবধি বলেছিলাম 1820, 1850 যেতে পারে। 1820, 1850, 3টে টার্গেট দিয়েছিলাম, দুটো টার্গেট হয়ে গেছে। সুতরাং মার্কেট সবই খুব একটা খারাপ আছে বলা যায় না, কিন্তু যেহেতু ইন্ডেক্স 600-র নিচে বন্ধ করেছে, 500-র নিচে বন্ধ করলে আমি বেশি ভয় পেতাম। তো যতক্ষণ না খুব ভালো, যদি আপনি একদম ফিক্সড বুঝতে চান, তাহলে বুঝতে হবে 22,300-র নিচে যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ বড় কিছু নেই। কিন্তু 22,500 যখন, তখন এই আপনার একটু কাজের পরিমাণটা একটু কমিয়ে দিন। মার্কেটে রিস্ক অনেক বেড়ে যাচ্ছে, মার্কেটের রিস্ক রিওয়ার্ডটা সেই জায়গায় নেই। সেই কারণে মার্কেট বড্ড বেশি ভোলাটাইল। আজকে দেখবেন মার্কেট খুব ভোলাটিলিটি প্রচণ্ড,
মানে ট্রেড যে আপনি নেবেন, ট্রেডের খুব কঠিন ছিল আজকে ট্রেড নেওয়া, আমার যা মনে হয়েছে। এবং ট্রেড নিলে খুব স্ট্রিক্ট স্টপ লস দিয়ে আপনাকে ট্রেড নিতে হবে, এছাড়া কিছু করার নেই। এত ভোলাটাইল মার্কেটে আপনি ট্রেড নিয়ে ঠিক আনন্দ পাবেন না, মানে কোনো দিক আপনি যে একটুখানি ওয়েট করবেন, যারা আপনারা চার্ট দেখেন যে ক্যান্ডেলগুলো মানে কোনো রকম কোনো জায়গা দিচ্ছিল না যে হ্যাঁ একটা মনে করবো যে এখান থেকে নেওয়া যাবে, এখান থেকে একটা ট্রেড করা যায়। ধরুন আপনি একটা প্লাস ভাবছেন, তখন আমার মার্কেটটা নেগেটিভ, তখন আপনি ভাববেন যে এখানে আমি প্লাস করব, মার্কেট তো নেগেটিভ আছে। আবার ধরুন আপনি নেগেটিভ ভাবছেন, ওভারঅল স্ট্রাকচার তো পজিটিভ, তখন আপনার মনে হবে 150 পয়েন্ট নিচে আমি আরও বেচবো, ওভারঅল স্ট্রাকচার পজিটিভ আছে, যে কোনো সময় ঘুরে যেতে পারে, 600টা ভালো জায়গা, 550 ভালো জায়গা। আজকে আমি আমার যদি যারা ফলো করেন আমাকে, তারা দেখবেন লাস্ট সাপোর্টটা ছিল 450 550, তো 520 সেই জায়গায় এসেই বন্ধ করেছে 450 550-এর মধ্যে। তো আশা করছি এখান থেকে ঘুরে যাওয়ার কথা, কিন্তু মুশকিল হচ্ছে এর মধ্যে আবার একটা দুটো কথা ছড়াচ্ছে, আপনারা হয়তো দেখেছেন অনেকে, যে ইরানের অ্যাম্বাসিতে যে ইসরায়েল বোম মেরেছিল সেটা ইরান রিটালিয়েট করতে পারে, মানে ইরানও তার এগেনস্টে কিছু করতে পারে। সরাসরি যদি সেটা ইসরায়েলে গিয়ে ইরান কোনো হামলা করে, সেক্ষেত্রে আবার নতুন একটা যুদ্ধ। এবং ইরান যদি ইসরায়েলে হামলা করে, মনে রাখতে হবে ইরান হচ্ছে 5th লার্জেস্ট প্রডিউসার অফ ক্রুড অয়েল, তো সেটা খুব একটা ভালো হবে না মার্কেটের পক্ষে। ক্রুডের দাম বাড়বে, সব কিছু বাড়বে, ইন্ডিয়ান মার্কেটের জন্য তো মোটেই ভালো নয়। সেকেন্ডলি যদি দেখেন আরেকটা জিনিস, উত্তর কোরিয়ার মানে রাষ্ট্রনেতা কিম জং উন কালকে নিজের দেশের সেনাকে তৈরি থাকতে বলেছে আসন্ন যুদ্ধের জন্য। ওর আবার কেন যুদ্ধের কথা মনে হলো এটা জানা নেই, কিন্তু যেহেতু বলেছে, এখন যারা অটোক্র্যাট, যেরকম ধরুন ইরান বা এই উত্তর কোরিয়া, এদের তো কাউকে উত্তর দেবার কিছু নেই, তো সেখানে সবসময় ভয় থাকে যে কোনো ডিসিশন যখন তখন হতে পারে। আপনারা আগেও দেখেছেন উত্তর কোরিয়া যখন তখন মিসাইল হামলা করে দেয়, একই টেনশানটা আছে ইরানের জন্য। ইরান যদি কিছু করে, কোনো রিটালিয়েট করে, তো মার্কেট মোটের ওপর একটা টেনশানের মধ্যে দিয়ে আছে। সেই কারণে আমার যেটা মনে হয় যে যদি কারোর ক্যাশে থেকে থাকে অত টেনশান নেই, যতক্ষণ না 22,300 ভাঙছে। 22,300 ভাঙলে একবার হয়তো যদি প্রফিট থাকে বুক করে বেরিয়ে গেলেন, যেহেতু গেল না 22,000 23,000-এর ওপরে গেল না, 22,300 ভেঙে যাচ্ছে, সেখানে আমি সবসময় সেফ থাকতে বলবো, আপনারা সেফ থাকবেন। মার্কেটের নিয়ম হচ্ছে লসে প্রফিট দেখে আর সেটাকে লসে নিয়ে যাওয়ার মানে নেই, সবসময় ট্রেলিং স্টপ লস করতে হয়। আপনার আমি যে শেয়ারগুলো দেখি বা আপনারা যদি কোনো শেয়ার ধরে থাকেন যেটা লাভ আছে, লং টার্ম নয় যেগুলো, আপনি অবশ্যই বেরিয়ে যাবেন একবার। আপনি দেখবেন আবার নতুন লেভেলে নেওয়া যাবে কি না, যদি আরও নিচের লেভেলে পান, কিংবা যদি ধরুন ঠিক হয়ে গেল আবার আমরা নেবো, ডাজেন্ট ম্যাটার। কিন্তু শুধু আমি জানি যখন রিস্কটা কম নেবো, যদি 22,300 ভাঙে ইন কেস। একই ক্ষেত্রে নিফটি, এক্ষেত্রে 47,600 ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি না ভাঙে, এত ভয় পাওয়ার কিছু নেই। আমার মনে হয় না এই দুটো ভাঙবে বলে, কিন্তু মার্কেটের কথা তো কিছু বলা যায় না। সত্যি করে যদি এরকম কোনো ঘটনা ঘটে এই শনি রোববারের মধ্যে, সেই জন্য সোমবারে কী হবে জানি না, সেই জন্য খুব ইচ্ছা করছিল 22,500 550-এর লেভেল দেখে যে একটা নিফটির কল বা একটা নিফটি ফিউচার কিনে নিয়ে যাই, যে দেখা যাক কী হয়। কিন্তু যেহেতু এইসব চান্সগুলো আছে, কোনো সময় নট টেকিং এ ট্রেড ইজ এ ভেরি গুড ট্রেড। ট্রেড না নেওয়াটাই একটা ওয়াইজ ডিসিশান। আমার মনে হলো আজকে সেরকম দিন, যেদিনকে ট্রেড না নেওয়াটা একটা ওয়াইজ ডিসিশান হবে। আমি কোনো ট্রেড, কোনো পজিশান রেখে আসিনি। হ্যাঁ, একটা জিনিসে পজিশান আছে, সেটা আপনাদেরও বলি। সেটা হচ্ছে একটা স্টকে মনে হচ্ছে অনেক কিছু হতে পারে, আবার অনেকটা লসও হতে পারে। সেই স্টকটা একটু আমরা আপনাদের সঙ্গে আলোচনা করে নিই। সেটা ছোট স্টক আইডিয়া, ভোদাফোন আইডিয়া। দেখেছেন হয়তো তার প্রোমোটাররা 2,075 কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করেছে 14 টাকা 87 পয়সায়, যেটা মার্কেট রেটের থেকে ওপরে। মানে প্রোমোটার নিজে যে শেয়ারটা কিনছে সেটা মার্কেট রেটের থেকে ওপরে কিনছে 14 টাকা 87-তে। তারপর আবার গতকাল বলেছে 18,000 কোটি টাকার এফপিও ইউজ করবে, যেটা 10 টাকা থেকে 11 টাকায় আসতে পারে। সেটা আবার মার্কেট রেটের থেকে নিচে। এখন 18,000 কোটি টাকা তো আপনি আর দামের দাম বা বেশি দামে দিলে কেউ নেবে না। আমি মার্কেটে যখন 12 টাকা 50 60 পাচ্ছি, 12 টাকা 20 30-এ পাচ্ছি, তখন আমি 14 টাকায় কেন নিতে যাব? সেই জন্য তাকে নিচে করতেই হয়েছে, যাতে এই এফপিওটা সফল হয়, 18,000 কোটি টাকা কোম্পানি তোলে। এখন এই যে এফপিওটা তুলবে সেটা কী কাজে লাগাবে সেটা একটা পয়েন্ট। সেটা যদি আপনার
ধার শোধ করতে লাগায়, তাহলে সেই টাকাটা তো আর ইউজ হচ্ছে না, কিন্তু সেটা যদি নতুন কোনো প্রজেক্টে লাগায় যেখান থেকে আবার পরবর্তীকালে ইনকাম আসতে পারে, সেটা বেশি ভালো হয়। তাহলে আপনাদের দেখতে হবে যে 18,000 কোটি টাকা ভোডাফোন কী বলছে, কোথায় লাগাবে। সেকেন্ডলি দেখতে হবে এই 18,000 কোটি টাকা যেটা ওরা পাচ্ছে, তাতে ইনভেস্টমেন্ট কারা কারা করছে। মানে আপনি দেখবেন যখন এফপিও বা আইপিও আসে, তাতে কিছু অ্যাঙ্কার ইনভেস্টর বলে একটা কথা থাকে। অ্যাঙ্কার ইনভেস্টর মানে যে মেনলি এফপিওটা দেখছে, সেই অ্যাঙ্কার ইনভেস্টর হিসেবে কাদের নাম উঠে আসে বা কারা এই এফপিওটা কতটা সফল হয়, প্রথম দিনের মধ্যে এফপিওটা ফিল আপ হয়ে যায় কি না, নাকি 2-3 দিন লাগে, এই সব কিছুর ওপর তো হবে যে ভোডাফোন কীরকম হবে। তবে ভোডাফোন যেহেতু 10 টাকা থেকে 11 টাকা আপনার রেঞ্জটা দিয়েছে, তাহলে নিচের রেঞ্জ কত হলো 10 টাকা, তাহলে 10 টাকাটা হয়ে গেল আপনার স্টপ লস। 12 টাকা 50-60 ধরুন, আজকে 12 টাকা 20-30 এসেছিল, লাস্টে মনে হয় 12 টাকা 70-80-তে বন্ধ হবে, যদিও 13 টাকা 20 অবধি গেছিলো, কিন্তু অ্যাভারেজে 12 টাকা 80-90 বন্ধ হবে বলে আমার মনে হয়। আমি অ্যাভারেজটা দেখে আসলাম, যেখানেই বন্ধ হোক আপনার নিচের চান্স কত, 2-2.5 টাকা। 10 টাকা 11 টাকা থেকে দিয়েছে, তা নিচে 2-2.5 টাকা যদি সফল হয়। এখন ব্যাপার হচ্ছে আপনাকে ভাবতে হবে আমাদের টেলিকমে প্লেয়ার কজন, জিও, ভারতী এয়ারটেল, তাহলে ভোডাফোন হচ্ছে থার্ড প্লেয়ার, বিএসএনএল প্রায় নেই বললেই চলে। সরকার নিশ্চয়ই চাইবে না টেলিকমের মতো এত বড় একটা সেক্টর, সেটা প্রায় দুটো মেন প্লেয়ারের উপর ঘুরে বেরোয়, তাহলে সেটা মোটামুটি মানে অনেকটা একরকম হয়ে যাবে, মনোপলি মতো হয়ে যাবে। তো আমার মনে হয় না ভোডাফোন উঠে যাওয়ার চান্স আছে। তাহলে উঠে যাওয়ার যদি না চান্স থাকে, তাহলে 2 টাকা 2.5 টাকার রিস্ক, তার এগেনস্টে কী হতে পারে, ইট ক্যান বি 20 রুপিস ইন নো টাইম। যদি ভালো কিছু হয় 20 টাকা যেতে সময় লাগবে না। তাহলে আপনার রিস্কটা হচ্ছে 2.5 টাকার, পাচ্ছেন মিনিমাম 7.5 টাকা, মানে রিস্ক রিওয়ার্ড রেশিও সেখানে 1:3। তো আমার মনে হয় যদি খুব খারাপ কিছু না হয়, মানে ভোডাফোন আমি 2.5 টাকার রিস্কে নিয়েছি, আমি রিওয়ার্ডের কথা ভাবছি না। আপনি খারাপটা ভাবুন, গেলে আমার কতটা যেতে পারে, তাহলে একটা শেয়ারে 2.5 টাকা যেতে পারে। এখন আপনি আপনার যতটুকু ধরুন অন্য কিছু বেচে কিনে যদি 5,000 টাকা লাভ হয়ে থাকে, তাহলে সেই 5,000 টাকা রিস্কে আপনি 2,000 শেয়ার নিতে পারেন। 2.5 টাকা 1,000 শেয়ার হলে 2,000 শেয়ার 5,000 টাকা। এরমভাবে চিন্তা করে ঠিক যতটুকু আপনার ঘরের টাকা বলছি না, লাভ যেটা হয়েছে সেটাকে যদি আপনি স্যাক্রিফাইস করার ইচ্ছা থাকে, সেই স্যাক্রিফাইসের এগেনস্টে আপনি আবার 3 গুণ টাকা রোজগার করার একটা সুযোগ থাকছে। সেটা অ্যাজ এ ট্রেডার ইনভেস্টর, দেখুন যখন 6 টাকা 7 টাকায় সুজলন 8 টাকায় ছিল, কেউ তো জানতো না 40 টাকা হবে। বা আমি যখন ইয়েস ব্যাঙ্ক 12-13 টাকায় বলেছি, 26 টাকা 30 টাকা গেছে, তো সেখানেও রিস্ক ছিল। আমি যখন 9 টাকায় আপনাদের সাউথ ইন্ডিয়ান ব্যাঙ্ক বলেছি, যেটা পরে অনেক বেশি গেছে, সেখানেও রিস্ক ছিল। তো ভোডাফোনও আমি 9 টাকায় বলেছিলাম, সেখান থেকে 18 টাকা ঘুরে এসছে, ডবল হয়ে গেছে। তাই ডবল হওয়ার পর আবার নিচে নেমেছে। আবার আমার মনে হচ্ছে 2-2.5 টাকায় রিস্কটা লেজিটিমেট রিস্ক, মানে নেওয়া যায়। সব যদি আপনি চিন্তা করেন যে টেলিকমে মাত্র 2 প্লেয়ার, মেন প্লেয়ার, 2 প্লেয়ার থেকে কমবে না, নিশ্চয়ই 18,000 কোটি টাকা যখন কোম্পানি তুলতে চাইছে বা দিচ্ছে, নিশ্চয়ই কোম্পানি মুখ পোড়াবে না যে 18,000 কোটি টাকা পূরণ হলো না, কেউ নেই। কোম্পানি নিশ্চয়ই আগে কারোর সঙ্গে কথা বলবে যে 18,000 কোটি টাকা কারা আছে। তো সব দেখে আমার যেটা মনে হচ্ছে এই 2.5 টাকার রিস্কটা নেওয়া যায়। তো জাস্ট আপনাদের সঙ্গে এটা শেয়ার করলাম। দিস ইজ নট এ কল, আপনি মনে রাখবেন আমি সেবি রেজিস্টার্ড নই, কল দেওয়ার কোনো ক্ষমতা আমার নেই। আমার একটা আইডিয়া আপনার সঙ্গে শেয়ার হলো, যদি আপনাদের ভালো লাগে, আপনার যিনি ইকোনমিক্যাল অ্যাডভাইজার বা ট্রেডিং অ্যাডভাইজার যিনি আছেন, তার সঙ্গে কথা বলে আপনি ভাবতে পারেন, আইডিয়াটা তার সঙ্গে শেয়ার করতে পারেন। এই অফ দি মার্কেট আমরা শনি রোববারে যদি সেরম কিছু না দেখি, মানে কোনো খারাপ কিছু না হয় বিশ্ব মার্কেটে, আমার মনে হয় না মার্কেট 500টা 450 থেকে 500 এই লেভেলটা সহজে ভাঙবে বলে। এখান থেকেই মার্কেট হয়তো আবার ঘুরে যাবে, এটা আমার ব্যক্তিগত মনে রাখা। কিন্তু আমি আজকে কল নিয়েও কেটে দিয়ে এসেছি, তার কারণ হচ্ছে ইরান যুদ্ধ বা কোনো যুদ্ধ লাগার রিস্ক আমি নেবো না। তাতে আমার 500-1000 টাকা ক্ষতি হয় হোক, কিন্তু বড় কোনো রিস্কে আমি যাব না সেই হিসাবে। কিন্তু যদি পরের দিন এগুলো কিছু না হয় এবং মার্কেট একই জায়গায় খোলে, তখন আবার দেখা যাবে কি করার আছে। উইকেন্ডটা তো ভালোভাবে কাটুক, এত টেনশান নিয়ে থাকবো কেন, ডাউ কী হবে, এত কিছু বাজে, আপনার
ডাবের ডলার ইন্ডেক্স বেড়েছে, বন্ড ইল্ড বেড়েছে, ক্রুড বাড়ছে, তাহলে আমি এত টেনশন নেবো, টেনশন ফ্রি থাকা যাক। সেই হিসাবে আমরা একদম ফাঁকা রেখেছি। যত এই সময় আপনার পজিশান কম থাকবে আপনি তত ভালো থাকবেন বলে আমার মনে হয়। ভালো থাকবেন, উইকেন্ডটা ভালো করে থাকান। আর ঈদ কালকে চলে গেল, আপনারা যারা ঈদ পালন করেছেন এবং সবাইকেই ঈদের শুভেচ্ছা। ভালো থাকবেন সবাই, নমস্কার।